হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমরা দেখতে পাচ্ছ যে এসএলএসটি ফিলোসফি 10 কাদম এমসিকিউ ক্লাস 48 এই পার্টটা নিয়ে এসেছি। 10 কাদম মানে ব্যাপারটা এমনটাই দাঁড়াচ্ছে যে 10টা যে স্পেশাল ক্লাস দেওয়া হচ্ছে, এটা তোমাদেরই তোমরা চেয়েছিলে এই 10টা স্পেশাল ক্লাস। তোমাদেরই দাবি ছিল যে এই 10টা ক্লাসে আরো একটু ভালো করে তোমরা জানতে চাইছিলে। এমসিকিউ প্রশ্নই বোঝাবো এবং তার পুঙ্খানুপুঙ্খ বিচার করে দেবো। যে জায়গাগুলো হয়তো কিছু কিছু বাকি রয়ে গেছে, যে জায়গাগুলো, সেই জায়গাগুলো খুব ভালো করে বলে দেওয়ার চেষ্টা করব। এখনো যারা মানে এখনো অবধি এই এন্ড মুহূর্তে অবধি যারা এখনো অবধি টেলিগ্রামে জয়েন করনি, তাদেরকে বলছি তোমরা টেলিগ্রামে জয়েন করে যাও। এটা তোমাদের পক্ষে ভালো ভালো হবে। কারণ আপকামিং অনেক নিউজ বা নোটিশ তোমরা ওখানে পাবে। অনেক প্রশ্ন ওখানে দেওয়া আছে, এমসিকিউ প্রশ্ন, যা এখানে সলভ করা হচ্ছে। এছাড়াও আরো অনেক প্রশ্ন কিন্তু টেলিগ্রামে দেওয়া আছে, যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আর টেলিগ্রামে কিন্তু তোমাদের এই জন্যই যেতে বলা হচ্ছে যে আহ, আহ, মানে 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 ওইখানে কিন্তু তোমরা অনেক আপডেটও পাবে। ঠিক আছে? এই ইওর ফিলসফি সংক্রান্ত আরো কিন্তু মানে অনেকটাই আপডেট তুমি পাবে। দেখো, প্রসঙ্গক্রমে বলি যে ইওর ফিলোসফি হলো এমনই একটা অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, যেটা একেবারে বিনা মূল্যে বা বিনা পয়সায় কিন্তু পড়ানো হচ্ছে এবং বোঝানো হচ্ছে, এবং বেটার লার্নিং প্ল্যাটফর্ম, যেটা সচরাচর পেইড যারা থাকে আর কি, সেই সকল বিষয়গুলোর তুলনায় বা সম পরিমাণেও হতে পারে যে একটা বেটার লার্নিং প্ল্যাটফর্ম। এক্ষেত্রে তোমাদেরকে এটাই বলা হচ্ছে যে তোমরা অবশ্যই পড়াশোনা করো, পরিশ্রম করো। এর কিন্তু কোনো পিডিএফ নেই। পিডিএফ কিন্তু কোনোভাবেই অ্যাভেলেবেল করা হবে না, এই কারণে কারণ অনেক পিডিএফ চোর থাকে। আমি পিডিএফ চোর কোটেশন দিয়ে ব্যবহার করতে পারি, কারণ এখান থেকে অনেকে পিডিএফ নিয়ে তারা নিজেদের মতো করে আবার কোচিং চালিয়েছে। এটা আমি অতীতে দেখেছি। সুতরাং আমি কোনো পিডিএফ এখানে রাখছি না। অর্থাৎ তোমাকেও পরিশ্রম করতে হবে, আর পরিশ্রম না করলে কখনো কোনো কিছু মনে রাখা যায় না। পরিশ্রমই কিন্তু একমাত্র সফলতার চাবিকাঠি হতে পারে। আর যত পরিমাণে সময়, সুযোগ বা ফাঁক ফোকর খোঁজা যাবে, ততই কিন্তু মানুষ ডুবে যায়। আমি সেটা চাই না, আমি সকলকে পরিশ্রমী করে তুলতে চাইছি। আর এটা আমার বরাবরেরই ইচ্ছে। 2019 থেকে তো আর কম হলো না, এতগুলো বছর। অনেকে দেখবে বহু মানে সদ্য শুরু করেছে। আমার সেক্ষেত্রে 2019 থেকে অনলাইন পড়ানোর এক্সপিরিয়েন্স রয়েছে। এটা 48 এমসিকিউ ক্লাস। সুতরাং তুমি বুঝতেই পারছো যে এর আগে আরো অনেক এমসিকিউ ক্লাস হয়ে গেছে। যারা এখন অব্দি এমসিকিউ ক্লাসের সিরিজগুলো দেখোনি, তাদেরকে বলবো যে ইউটিউবে প্লেলিস্টে যাও, সেখানে গিয়ে এমসিকিউ ক্লাসের সিরিজটা তোমরা অবশ্যই চেক করে নাও, অবশ্যই দেখে নাও। এখনো কিন্তু সময় আছে পুরোটা দেখে নেওয়ার। কারণ প্রশ্ন কিন্তু খুব বেশি বেশি করে রাখা হয়নি, অল্প বিস্তর রাখা হয়েছে, যাতে প্রতিদিনেরটা প্রতিদিনের কাজ হয়ে যায়। এই রকম ভাবে কিন্তু এখানে পড়া বোঝানো হচ্ছিল। চলো শুরু করা যাক আজকের বিষয়। আজকে যেটা বোঝাতে চাইছি সেই দিকে এগোনো যাক। এখানে টোটাল 20টা প্রশ্ন রাখা হয়েছে। তোমাদেরকে বলে রাখি যে হচ্ছে এই যে উম, এই যে পার্টটা রয়েছে, মানে 10 কাদামের যে পার্টটা রয়েছে, এখানে টোটাল তোমরা 200টা প্রশ্ন তোমরা পাবে। ঠিক আছে? টোটাল 200টা প্রশ্ন তোমরা এক্সট্রা আরো পাবে, যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবং যে প্রশ্নগুলো আমি বুঝিয়েও দেব। দেখো, ডেকার্তের বিখ্যাত উক্তি "আমি চিন্তা করি সুতরাং আমি আছি", তোমরা জানো এটা ডেকার্তের বিখ্যাত উক্তি। তিনি সংশয় পদ্ধতি থেকে এটা বের করেছেন, তাই না? উত্তর কিন্তু খ। আসলে এই বিষয়গুলো এত বেশি পরিমাণে তোমরা পড়েছো, ঠিক আছে, যে আমি জানি এখন তোমাদের প্রায় ঠোঁটস্থ হয়ে আছে। মানে প্রশ্ন দেখা মাত্রই তোমরা পারছো, এবং তোমরা অনেকে কমেন্টও করতে থাকো, এগুলো আমি দেখতেও থাকি আর কি, বেশ ভালোই লাগে, খারাপ না। কারণ তোমরা পরিশ্রমী, এটাই বোঝা যায়। দেখো, জ্ঞান শুরু হয় অভিজ্ঞতা থেকে, সেখান থেকে বোধগম্য হয় এবং বুদ্ধিতে এসে শেষ হয়। এই রকম কথা কিন্তু কান্ট বলে থাকেন। ওকে? এরকম কথা কে বলে থাকেন? কান্ট বলে থাকেন। এই যে কান্টের যে উক্তিটা না, এই উক্তিটাই নানান ধরন ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে এপাশ ওপাশ দিয়ে মানে আসবে। যদি দেয় প্রশ্ন, তাহলে কিন্তু এই কান্টের উক্তিটা এদিক ওদিক থেকে কিন্তু আসবে। এটা কিন্তু খুব ভালো করে ঠোঁটস্থ করে রাখো। আর আমি বলছি মানে কিন্তু সত্যিই বলছি, যেটা কিন্তু তোমরা একটু বেদবাক্যের মতো শোনো, তাহলে কিন্তু কাজে দেবে।
দেখো, অন্টোলজিক্যাল আর্গুমেন্ট বা সত্তাতাত্ত্বিক যুক্তি যেটি রয়েছে, সেই সত্তাতাত্ত্বিক যুক্তির প্রবক্তাকে যদি প্রবক্তা বলি, ফার্স্ট যদি আমি চাই, মানে আমি যদি খুঁজে পাই, তিনি হচ্ছেন অ্যানসলেম। কিন্তু দেখো, পরবর্তীকালে পরবর্তীকালে শঙ্কর, দেকার্ত এরা কিন্তু এই মতবাদগুলোকে স্বীকার করছেন। যাই হোক, আমি শঙ্করের দিকে যাচ্ছি না, আমি দেকার্তের দিকটা গুরুত্বপূর্ণ বলে সেই দিকটা আসছি। ডেকার্ত ঈশ্বর প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনটি যুক্তি দেন। এটা সম্ভবত সাব্বির বলে একটি ভাই রয়েছে, সেই ইউটিউবে জানতে চেয়েছিল, তাকে বলেছিলাম, তারপর ভাবলাম যে এই প্রশ্নটাই বরং নিয়ে আসি, সেটা বরং বেশি ভালো হবে। প্রথম দুটি হলো কারণ ভিত্তিক, আর তৃতীয়টি হলো লক্ষণ ভিত্তিক বা সত্তাতাত্ত্বিক বা অন্টোলজিক্যাল আর্গুমেন্ট। মেডিটেশন নামক একটি গ্রন্থ আছে, তুমি জানো, এই এই বিষয়ক তোমাকে বুঝিয়ে দিয়েছি যখন ডেকার্তের এমসিকিউ যেটা দেওয়া রয়েছে তাতে যখন বুঝিয়ে দিয়েছিলাম। তো সেখানে কিন্তু মেডিটেশন যে যে গ্রন্থটা, সেই গ্রন্থের মধ্যে কিন্তু ডেকার্ত এই ঈশ্বর সম্পর্কিত আলোচনা কিন্তু ওখানে করছেন। ঠিক আছে, ঈশ্বর প্রসঙ্গে, ঠিক আছে, ঈশ্বর প্রসঙ্গে, ঈশ্বর সম্পর্কে কিন্তু আলোচনা কিন্তু ওখানে করছেন। দেখো, বার্কলে লকের মুখ্য গুণ এবং গৌণ গুণের মধ্যে পার্থক্য কিন্তু স্বীকার করেননি। এটা বহুবারই আমি বলছি। আর কি বলছি, যে উনি মুখ্য গুণকে স্বীকার না করে উনি ডিরেক্ট গৌণ গুণকে বলছেন, এবং বলছেন যে মুখ্য গুণটাও কিন্তু গৌণ গুণের মধ্যে ইনক্লুডেড। তাহলে এটা এটা কি দাঁড়াচ্ছে না, সবগুলোই হচ্ছে সাবজেক্টিভ। বিষয়গত কথার অর্থ হচ্ছে সাবজেক্টিভ। উত্তর কিন্তু এই বিষয়গত। দেখো, প্রশ্নগুলো তোমরা এত করেছো ইয়োর ফিলোসফিতে, এত বেশি পরিমাণে তোমরা প্রশ্ন করেছো যে এখন প্রশ্নগুলো দেখলেই তোমরা পারবে। আমি মনে করি একটা সময়, মনে করো যে সময় শুরু হচ্ছিল ইয়োর ফিলোসফির এসএলএসটি পার্টগুলো, আমি নেট সেট বা অন্যান্যগুলো প্রাইমেটের কথা বাদই দিলাম, মানে আমি যখন থেকে এই কোর্সটা স্টার্ট করলাম সেই সময়ের কথা মনে করো আর এখনকার কথা মনে করো, মানে যারা প্রথম থেকে দেখে আসছে, যে শুরুর থেকে আছে, আমি বেশ কিছু জনের নাম জানি, আমি তাদের নাম করছি না, কিন্তু যাই হোক, তারা যে রয়েছে তাদের কাছে বিষয়টা কিন্তু ভীষণ পরিমাণে কিন্তু আহ, মানে এখন ইজিয়েস্ট হয়ে গেছে, ইজি বলবো না, ইজিয়েস্ট হয়ে গেছে। সক্রেটিসের এই যে দার্শনিক পদ্ধতি, দেখো দার্শনিক পদ্ধতি কিন্তু দ্বান্দ্বিক ও প্রয়োগমূলক উভয়। এবার দ্বান্দ্বিক পদ্ধতি, বুঝছো তো, এটাকে সরাই না হলে বেকার বেকার ইয়ে করছে। দ্বান্দ্বিক পদ্ধতি, এটার ফাউন্ডার কে বলতো, জেনো। পদ্ধতির ফাউন্ডার কে বলতো, জেনো। আর দ্বান্দ্বিক আর প্রয়োগমূলক এই দুটো পদ্ধতিকে নিজের যে থিওরি, সেই থিওরিতে অ্যাপ্লাই করেছেন কিন্তু সক্রেটিস। কোন কোন ক্ষেত্রে করিয়েছেন সেটা কিন্তু সক্রেটিসকে নিয়েই একটা আলোচনা রয়েছে, এমসিকিউ পার্টেও রয়েছে, আর ইংরেজিতেও একটা রয়েছে, ওখানে কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি। প্লেটোর মতে আত্মা কি সেটা, দেখো, প্লেটোর মতে আত্মা হচ্ছে ঈশ্বরের মতো সৎ। প্লেটোর মতে আত্মা তাহলে কি, ঈশ্বরের মতো সৎ। পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদের তত্ত্ব কে দিয়েছেন? পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদের তত্ত্ব কে দিয়েছেন? উত্তর হচ্ছে লাইবনিজ। কান্টের দর্শনে অধিবিদ্যার মূল প্রশ্নটা কি? ইজ সিনথেটিক জাজমেন্ট পসিবল, এরকমই একটা ছিল না ইংরেজিতে। কিভাবে পূর্বত সিদ্ধ সংশ্লেষক বচন সম্ভব? আচ্ছা, প্রতিটা বেদের চারটে করে অংশ আছে। সবার আগে তোমরা জানো যে বেদকে চারটে ভাগই ভাগ করা যায়, ঋক, সাম, যজু এবং অথর্ব, তাই না? এই ঋক, সাম, যজু এবং অথর্ব, এই যে চারটে ভাগ আছে, এই চারটে ভাগেরও আবার চারটে করে ভাগ আছে। এই চারটে ভাগেরও আবার চারটে করে ভাগ আছে, জানো তো? মানে এখানে মন্ত্রবার সংহিতা, এখানেও মন্ত্রবার সংহিতা, এখানেও মন্ত্রবার সংহিতা, এখানেও মন্ত্রবার সংহিতা। এখানে ব্রাহ্মণ, এখানে ব্রাহ্মণ, এখানে ব্রাহ্মণ, এখানে ব্রাহ্মণ, এখানে আরণ্যক, এখানে আরণ্যক, এখানে আরণ্যক, এখানে আরণ্যক। আবার দেখো পরেরটা, দেখো এখানে উপনিষদ, এইখানে উপনিষদ, এইখানে উপনিষদ, এইখানে উপনিষদ। এদের প্রত্যেকেরই ভাগ কিন্তু এই চারটে করে, প্রতিটা বেদেরই চারটে করে অংশ আছে, মন্ত্র বা সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। রামানুজ অপৃথক সিদ্ধি বলতে কি বুঝিয়েছেন? রামানুজ অপৃথক সিদ্ধি বলতে গেলে কিন্তু উনি মায়া শক্তির প্রসঙ্গ এনেছেন, মানে মায়া শক্তিকে ব্যাখ্যা করবার জন্য, ব্যাখ্যা করতে গিয়ে উনি কিন্তু আবরণ এবং বিক্ষেপ এই দুটি কথা কিন্তু বলেছেন। পরের প্রশ্ন, কাদের মতে মুক্ত আত্মা জ্ঞান ও আনন্দ শূন্য? কাদের মতে মুক্ত আত্মা জ্ঞান ও আনন্দ শূন্য? উত্তর হচ্ছে
ন্যায় বৈশেষিক, এটাকে একটু ব্যাখ্যা করে দেবো। আমি হয়তো আজকে বা কালকে করে দেবো। কাদের মতে বস্তু অনন্ত ধর্ম বিশিষ্ট, অনন্ত ধর্মাত্মকমেব বস্তু, এরকম কথা কারা বলছেন? জৈনরা কিন্তু বলছেন। ওকে, দেখো গান্ধীজির মতে অহিংসা কোনটা নয়, তাহলে আগে জেনে নিই অহিংসা কোনগুলো। মানব জাতির একটা আইন হতে পারে অহিংসা, মানুষের কর্মের সুসমাচার হতে পারে অহিংসা, সকল জীবনের প্রতি শুভ কামনা হতে পারে অহিংসা, কিন্তু নিষ্ক্রিয় প্রতিরোধ, এই প্রতিরোধ কেন হবে বাবা? এটা তো হবে না। তাহলে অহিংসা, প্যাসিভ রেসিস্টেন্স হবে না, তাহলে হচ্ছে অহিংসা কোনটা নয়, এই নিষ্ক্রিয় প্রতিরোধটা কিন্তু নয়। তাহলে নয় বলেছে যেহেতু, তাহলে এক্ষেত্রে উত্তর তাহলে ঘ। পরের প্রশ্ন, ন্যায় অনুমানে পাঁচটা অবয়ব বাক্য আমরা জানি, কি কি না? প্রতিজ্ঞা, হেতু, কোথায় গেল, এই তো এটা, প্রতিজ্ঞা, হেতু, উদাহরণ, উপনয়, নিগমন, মানে ঘ নম্বরটা উত্তর। এবার প্রতিজ্ঞা বাক্যে যেটিকে নেওয়া হয় নিগমন বাক্যে কিন্তু তাকেই আমরা প্রমাণ করি। ওকে, পরের প্রশ্ন দেখো, পতঞ্জলির অষ্ট যোগাঙ্গের সঠিক ক্রম তোমাদের ঠোঁটস্থ আছে জানি, আর আমি ইচ্ছে করে টাইপ করিনি, কারণ আমারও হাত ব্যথা করে, বিশ্বাস করো, এত টাইপ করতে গেলে, খটর 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 করতে গেলে আমারও হাত ব্যথা করে। আর অনেক টাইপ তো করি সারাদিনে, সে সারা জায়গায়, অফিসে হোক যাই হোক সব জায়গায় টাইপই করতে হয়। দেখো, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান আর সমাধি, তাই না? এটাই সিকোয়েন্স, এটা কি বা উল্টে পাল্টে দেবো? তো ব্যাপারটা হচ্ছে তোমরা তো বুঝেই যাবে, মানে বাড়ির ছেলে মেয়ে যাকে বলে আর কি, মানে সবাই ফিলোসফি, সুতরাং ধরে নিচ্ছি বাড়ির ছেলে মেয়ে। তো দেখো, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান আর সমাধি, তাই না? তার মানে এটাই তো সিকোয়েন্স। ক্রম বলা হয়েছে, ক্রম কথার অর্থ হচ্ছে সিকোয়েন্সলি তোমাকে সাজাতে বলা হয়েছে। তো এটাকে ধরো নিয়মটা আগে থাকলে তাতে কি বা সেটা ভুল, ভুলটা নাই বা টাইপ করলাম, ওই জন্য টাইপটা করিনি ইচ্ছে করে। বুঝতে পারলাম তো? খারাপটারও কিছু মনে করো না, মনে করলে কিছু করার নেই। বৌদ্ধ দর্শনে ভবচক্রের সঠিক ক্রম, বৌদ্ধ দর্শনে 12টা কিন্তু ভবচক্র রয়েছে। কি কি? ক্রম, ক্রমানুসারে সাজাতে বলেছিল, এদিক ওদিক করে আসতে পারে, এখানে প্রশ্ন কোনটা আসতে পারে সেটা আমি তোমাকে বলছি। দেখো, এটা একটা প্রশ্ন যেটা সঠিক ক্রমানুসারে করতে হবে। অবিদ্যা, সংস্কার, বিজ্ঞান, নামরূপ, সরায়তন, স্পর্শ, বেদনা, তৃষ্ণা, উপাদান, ভবজাতি, জরামরণ। সিমিলারলি এই প্রশ্নটাকেই ধরো একটু উল্টে পাল্টে দিল, ধরো সংস্কারটা আগে আসলে 5টা করে দিল, অবিদ্যা, সংস্কার, বিজ্ঞান, নামরূপ, অবিদ্যা, সংস্কার, বিজ্ঞান, নামরূপ, সরা, ধরো এই অবধি দিয়েছে, এটাকেই ধরো উল্টে পাল্টে দিয়েছে। তাহলে কোনটা আগে হবে সেটা কিন্তু তোমাকে বেছে নিতে হবে, কিংবা ধরো সিমিলারলি এই পরের টুকুনিটা দিয়েছে, ঠিক আছে, তো এর মধ্যে কোনটা আগে হবে সেটা কিন্তু তোমাকে বেছে নিতে হবে। বুঝতে পারছি? এখান থেকে যেটা প্রশ্ন হয় তাহলে এইটা প্রশ্ন হতে পারে, আগে আগে পিছিয়ে এরকম করে দিতে পারে, সেটা একটা প্রশ্ন হতে পারে। আর একটা বলতে পারে যে এর কারণ কোনটা। বুঝতে পারছো তো? কি বলবে যে এর হচ্ছে কারণ কোনটা। খুব স্বাভাবিকভাবে একটা বেসিক প্রশ্ন হয় যে জাতির কারণ কি, উত্তর ভব। আর একটা প্রশ্ন এখান থেকে হয় যে জাতি বলতে কি বোঝাচ্ছে, ভব বলতে কি বোঝাচ্ছে। ঠিক আছে, জাতি বলতে কি বোঝাচ্ছে, ভব বলতে কি বোঝাচ্ছে। ভব কথাটার অর্থ হচ্ছে যে পুনর্বার জন্মগ্রহণ করবার ইচ্ছে হয়েছে মনের মধ্যে, সেইটা হচ্ছে ভব। আর বর্তমান যে জন্মেছে, ঠিক আছে, মানে পরজন্ম হয়ে গেছে, সেটা হচ্ছে জাতি। বুঝতে পারছো তো? তাহলে এক্ষেত্রে আহ বর্তমান জন্মের, যদি বলি যে অতীত জীবন কোনটা ছিল, সেটা হচ্ছে অবিদ্যার সংস্কার। পরের জরামরণটুকু বাদ দিয়ে বাদ বাকি সবটা হচ্ছে বর্তমান জন্মের মধ্যে রয়েছে। আর জরামরণ যেটা, সেটা হচ্ছে ভবিষ্যৎ জন্মাবে, মানে পরবর্তীকালে আর একবার জন্মাতে হতে পারে। তো এইরকম ক্ষেত্র, বুঝলে তো? আর জাতি কথার অর্থ কিন্তু কি দাঁড়াচ্ছে না, হচ্ছে পুনর্জন্ম। জাতি কথার অর্থ কিন্তু পুনর্জন্ম। ভব কথার অর্থ কি দাঁড়াচ্ছে? ভব কথার অর্থ হচ্ছে মনের মধ্যে ব্যাকুলতা জাগছে যে না আরেকবার জন্মাতে হবে, এরকম একটা অবস্থা। আসলে আমরা, ব্যাপারটা এরকম যে আমরা এত পরিমাণে বিষয়বস্তু পেয়ে যাই তো, এবং সেই বিষয়বস্তু ভোগ করবার ইচ্ছে আমাদের মনের মধ্যে জাগে, জানো তো? খুব স্বাভাবিকভাবে তুমি একটু চোখ বন্ধ করে ভেবে দেখো যে আমার প্রিয় জিনিসটা আমি অন্য কাউকে দিয়ে দিয়েছি, এটা হতে পারে কখনো? তোমার প্রিয় জিনিসটা তুমি তোমার কাছেই রাখবে, এবার সেটা যখন তুমি দিয়ে দিচ্ছ, অর্থাৎ তুমি না চাইতেও দিয়ে দিচ্ছ, তখন আর একবার জন্মানোর ইচ্ছা হবে যে না আমি তো দিয়ে তো দিলাম, তাহলে আবার আমি আর একবার জন্মাই। এই জন্য আগেকার দিনের মানুষরা বলতো যে হচ্ছে আহ উম, এরকম কথা বলতো যে হচ্ছে আহ কেউ মারা গেলে সেই বংশেই আবার জন্মায়।
মানে কেউ মারা গেছে, সে সেই বংশেই জন্মাচ্ছে, অন্য কোনো বংশে জন্মাচ্ছে না। এইরকম কথা কিন্তু খুব প্রচলিত আছে, খুব প্রচলিত, গ্রাম বাংলায় বেশি দেখা যায়, যদিও শহরে এরকম কথা চলেই না, জাস্ট ফু দিয়ে উড়িয়ে দেয়। পরের প্রশ্ন দেখো, ন্যায় দর্শনের বাক্যবোধ বা বাক্যার্থবোধ একই কথা কিন্তু বাবা। দেখো, বাক্যবোধ বা বাক্যার্থবোধের সঠিক ক্রম কোনটা? এটাও আর উল্টে পাল্টে আমি লিখিনি বাবা, সত্যি বলছি, আমারও হাত ব্যথা করে। আকাঙ্ক্ষার যোগ্যতা, সন্নিধি, তাৎপর্য, তাই বলে এমনটা নয় যে পরীক্ষার্থী এরকম ফাঁকিটাকি দিয়েছি, মানে আমার যা যা একাডেমিক ক্ষেত্রগুলো রয়েছে সেই ক্ষেত্রে মোটেই ফাঁকিটাকি দিইনি, সেখানে যথেষ্ট লিখেছি। এক্ষেত্রে প্রচুর টাইপ করতে হয় গো, আর তোমরা দেখেছো অনেক টাইপ করে দিয়েছি, অনেক টাইপ করে দিয়েছি, এখনো আপকামিং অনেকগুলো ক্লাস রয়েছে যেখানে আরো টাইপ করে দিতে হবে, বা আমি করে দেবো স্বেচ্ছায়। আহ, আর দিয়ে কি আর বলবো, আমি আমি তো আর সেই রকম ব্যক্তি নয় যে টাকা পয়সা দাবি করছি অন্যদের মতো, এই আসো আসো আসো, এই তোমাকে এইটা পড়াচ্ছি তার মানে দাও টাকা, তা তো নয়। স্বেচ্ছায় পড়াচ্ছি, শুধু বলেছি যে শুধু একটা লাইক করে দিও, তাতেই মানুষ করে না, তাতেই মানুষ বলছে আমি কি, মানে তারা নিজেরা ঘোষণা করে দিচ্ছে আমি হলাম কিপ্টে। মানে এইরকম এরকম মানুষ আছে যে না না থাক বাবা, লাইক করবো না, এরকম এক লাইক করলেও আমি দেখতেও পাই না, বুঝতেও পারি না একটা করলে কি বা মানে যায় আসে সেটাও বুঝি না, তাও করে না, লাইকও করে না। কিছু মানুষ আছে যারা নন সাবস্ক্রাইবার আছে কিন্তু দেখে, ভিডিও দেখে কিন্তু নন সাবস্ক্রাইবারও আছে, তারা সাবস্ক্রাইবও করবে না, এরকম ব্যক্তিও আছে। যাই হোক, তাদের তাদের অভিরুচি আর কি, এক্ষেত্রে কিছু বলা নেই, আমি তো উদার মনের মানুষ, আমি তো বিলিয়ে দিচ্ছি, এবার যে যেমন ভাবে নেবে। মানে একটা খুব গল্প ছিল এরকম যে আহ, মানে একজন পেইন্টার, সে ভালো পেইন্ট করেছে, দেখার দৃষ্টিভঙ্গি যার আছে সে যে যে অ্যাঙ্গেলে যেমন ভাবে দেখবে আর কি, ব্যাপারটা এরকম। তো যাই হোক, আমি আমি উদার মনে দান করছি, অকাতরে দান করছি, হ্যাঁ, যে যেমন ভাবে দেখছে। কেউ কেউ তো দু চার কথা বাজে বলেও দিচ্ছে, দিচ্ছে দিচ্ছে, আই ডোন্ট কেয়ার, জাস্ট আমি কোনো কেয়ারই করি না। যাই হোক, দেখো, আকাঙ্ক্ষা, যোগ্যতার, সন্নিধি আর তাৎপর্য, এই চারটে কথাকে আমি একটুখানি বলার চেষ্টা করি। এই আকাঙ্ক্ষা, যোগ্যতা, সন্নিধি, তাৎপর্য, এটা নিয়ে বলতে গেলে একটা স্মৃতি এখন হুট করে মনে আসছে। একবার কোনো একটা বিশ্ববিদ্যালয়ে কোথাও আমি একটা ইন্টারভিউ বোর্ডে আকাঙ্ক্ষা, যোগ্যতার, সন্নিধি, তাৎপর্য নিয়ে বলেছিলাম। তখন তিনি বলেছিলেন যে বাবা বেশ বেশ বেশ, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো আমি দেখলাম যে আমি সেখানে সেকেন্ড পজিশনে ছিলাম। পরবর্তীকালে দেখলাম যে মানে কি আর বলি, মানে ফার্স্ট পজিশনে কাউকে নেওয়া হলো, যে আহ, কি আর বলি, মানে খুব টিচারের সাথে ভালো সম্পর্ক বা অমুক তমুক, এটা সেটা বাদ দাও। এখন বর্তমানে আমি সত্যি খুব ভালো জায়গায় আমি পিএইচডি করছি, এবং আমি নিজে স্যাটিসফাইড। আমার আমার টিচাররা খুবই ভালো। আমার যারা যারা যে সকল টিচার্সরা রয়েছেন তারা সবাই খুব ভালো, আমার ব্যাচমেট অসাধারণ, কোনো প্রশ্ন হবে না। আমি বিশাল হ্যাপিলি কাজ করছি ওখানে, আমার মানে রিসার্চের কাজগুলো খুব সুন্দরভাবে কাজ করছি। নেক্সট দেখো, আকাঙ্ক্ষা। মানে আকাঙ্ক্ষা বলতে কি বোঝাচ্ছে? বাক্যস্থিত পদ সমূহের পারস্পরিক প্রয়োজন হলো আকাঙ্ক্ষা। বাক্যের মধ্যে একটা বাক্য, একটা বাক্য এখানে দাঁড়িয়ে দিয়ে দিয়েছি, তার মানে এটা গোটা একটা বাক্য। সেই বাক্যের মধ্যে যে পদ আছে, সেই পদগুলোর পারস্পরিক প্রয়োজন আছে, কিন্তু মানে এটার পরে এটাই হবে, অন্যটা হবে না। এই রকম ক্ষেত্র, যেমন ধরো গরুটি আনো, একটা উদাহরণ দিয়েছি, গরুটি আনো, অর্থাৎ গরুটির পরে এই আনো কথাটা কিন্তু বলতে হবে, না বললে কিন্তু অন্য কাউকে আমি বোঝাতে পারছি না। মানে ওই নির্দিষ্টটা আকাঙ্ক্ষা, আমার মনের মধ্যে এক প্রকার ব্যাকুলতা জাগছে, এটা হলো আকাঙ্ক্ষা। যোগ্যতা হলো যোগ্যতা, সঠিক যোগ্যতা। সঠিক যোগ্য ব্যক্তিকে বলা হয় না, যোগ্য ব্যক্তি হলেই চাকরি দেওয়া হবে, যদিও আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা দুর্নীতি দেখছি, খুবই দুঃখের বিষয়। যাই হোক, তো যোগ্য মানে হচ্ছে কি, অর্থ বাধের অভাব হলো যোগ্যতা। যেমন বন্যী না সিঞ্চন্তি, এটা হয়তো একটু ভুল হতেও পারে, মানে আমি জাস্ট মন থেকে লিখছিলাম আর কি। যেমন বন্যী না সিঞ্চন্তি, মানে ধরো বন্যী দ্বারা সিঞ্চন করা হচ্ছে। বহ্নি মানে হচ্ছে তোমার আগুন, আগুনের দ্বারা স্নান করা হচ্ছে। এটা কিন্তু মানে এক কথায় কিন্তু এটা ওই বাধিত হেত্যাভাসের আন্ডারে কিন্তু পড়ে যাবে। দেখো, আগুনের দ্বারা কি কখনো স্নান করা যায়? স্নান করা যায় আগুনের দ্বারা? কখনো স্নান হয় না কিন্তু। তাহলে আগুনের দ্বারা কিন্তু কখনো স্নান করা যায় না। তাহলে বহ্নি না সিঞ্চন্তি, এই রকম ক্ষেত্র কিন্তু খুবই মানে সঠিক নয়। মানে এই এই বাক্যটির কোনো যোগ্যই নেই যেটি ব্যবহার করা হচ্ছে। আমি রিপিট করছি আমার ওয়ার্ডটাকে, আমার সেন্টেন্সটাকে, এই বাক্যটির কোনো যোগ্যই নেই যে এটাকে আবার মানে এই বাক্যটির কোনো যোগ্যই নেই যে এটাকে ব্যবহার করা হচ্ছে। আর তোমরা বলছিলে না যে হচ্ছে ইয়েতে কি জানো,
বিরুদ্ধ হেত্যাবাস আর হচ্ছে বাধিত হেত্যাবাস আমি নিয়ে আসবো খুব শীঘ্রই, আমি বলবো। বিরুদ্ধ হেত্যাবাস আর বাধিত হেত্যাবাস কিন্তু আমার মনে হয় ব্যক্তিগত ওপিনিয়ন যে দুটো অপশন পরীক্ষার সময় একসাথে থাকবে না, থাকলে একটাই থাকতে পারে। সন্নিধি কারণও বলবো। সন্নিধি হচ্ছে বাক্যস্থিত পদগুলির অবিলম্বে উচ্চারণ বা স্মরণ হলো সন্নিধি। কি বাবা এই হর্ষকার পড়ে গেছে, সরি। সন্নিধি যেমন সকালে ধরো গরু বললাম আর দুপুরে গিয়ে বললাম আনো, তাহলে কি সঠিক কথা বোঝাচ্ছে? আসলে সন্নিধি মানে হচ্ছে, মানে যদি আমি এখন বলি তারপরে কিন্তু আর একটা বলতেই হবে, একটা ওয়ার্ড বলার পর আর একটা ওয়ার্ড বলতেই হবে। দেরি করে বললে কিন্তু হবে না। কার মাথায় অত বুদ্ধি আছে যে সে স্মরণ করে রাখবে যে সকালে একটা কথা বলেছে বিকেলে আর একটা কথা বলে, মানে একটা ওয়ার্ড বলেছে বিকেলে আর একটা ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স গঠন করে সেই অনুযায়ী বা তদ অনুযায়ী কাজ করবে? এমনটা তো হয় না। তাহলে এই ক্ষেত্রগুলো হয় না, বাক্যার্থ গঠনের ক্ষেত্রে আমাদের এগুলো খেয়াল রাখতে হয়। আর তাৎপর্য কিন্তু আরেকটি কথা, যেটা আমরা পরবর্তীকালে বিশ্বনাথের গ্রন্থতে আমরা পাই, এছাড়াও আরো অনেক গ্রন্থেতেই আমরা পেয়েছি, যে হচ্ছে অনেক সময় বক্তার ইচ্ছা বুঝে বাক্যের অর্থ করা যায়। সবার প্রথমে কিন্তু আকাঙ্ক্ষার যোগ্যতা সন্নিধি ছিল, কিন্তু তার পরবর্তীতে যখন আমরা দেখছি যে ওই ন্যায় বৈশেষিক দর্শনের এক প্রকার চল আসছে, বিশ্বনাথের গ্রন্থেতেও দেখা গেছে আর কি, তখন তাৎপর্য আমরা পেয়েছি আর কি। তো বক্তার ইচ্ছা বুঝে হয়, যেমন সৈন্ধব আনয়। সৈন্ধব কথার অর্থ, একটা অর্থ হচ্ছে ঘোড়া আর একটা হচ্ছে সৈন্ধব মানে হচ্ছে নুন। এবার কেউ খেতে বসে, ধরো আমি খেতে বসেছি, খেতে বসে আমি বললাম যে সৈন্ধবা নয়, তার মানে কি আমি নুন চাইছি, আমি এমনটা বলছি না তো ঘোড়াটাকে নিয়ে আসো। ঘোড়া নিয়ে কি করবো খাওয়ার সময়, তাই না? তো এটাই হচ্ছে সৈন্ধবা নয়। তাই তাৎপর্য, বক্তার ইচ্ছা বা বক্তার তাৎপর্য আমাকে বুঝতে হবে, না হলে কিন্তু হবে না। পরের পার্টে গেলাম, হ্যাঁ। বৈদিক তত্ত্বমসি। বৈদিক তত্ত্বমসি আমরা জানি বৈদিক বাক্যগুলো রয়েছে, সেই বৈদিক তত্ত্বমসি বাক্যটি কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? এখানে উত্তর কিন্তু ছান্দোগ্য। পরের প্রশ্ন, জৈন দর্শনের সাথে সঙ্গতিপূর্ণ কি আছে সেটা আমাকে জানতে হবে। অর্থাৎ এইখানে কারা রয়েছেন যিনি জৈন দার্শনিক? মহাবীর, তাই না? এইরকমই প্রশ্ন হবে, মানে প্রশ্নগুলো একটু ঘুরিয়ে দিচ্ছে, কিন্তু তুমি জানো প্রশ্নটা, জানো তার অর্থ, জানো সবই জানো, কারণ তুমি ইওর ফিলোসফিতে পড়াশোনা করেছো, তুমি সবটাই জানো। তুমি একটুখানি ভেবে করবে, দেখবে ঠিক পারবে। আর মনে ভরসা রাখবে তুমিই পারবে, জানো তো। অষ্টাঙ্গিক মার্গ কোন দর্শনের সাথে যুক্ত? বৌদ্ধ দর্শন, তাই না? এবার এই অষ্টাঙ্গিক মার্গের ক্ষেত্রে ওই যে বললাম আমি একটুখানি ইয়ে করেছি, এর আগে সম্যক বলা হয়, তো সম্যকগুলো আমি লিখিনি, ইচ্ছে করে লিখিনি। তো সম্যক দৃষ্টি ধরে নাও, সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক, সম্যক কর্মান্ত, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি আর সম্যক সমাধি। এর মধ্যে ১ আর ৭কে প্রজ্ঞা বলা হয়, এটা তো ১ নম্বর। আর হচ্ছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, এটা হচ্ছে ৭ নম্বর। তো ১ আর ৭টাকে প্রজ্ঞা বলা হয়। সমাধিটা তো সমাধি, ঠিক আছে, ৮ নম্বরটা সমাধি। আর বাকি যে যে কটা মানে এই বাকি পড়ে রইলো, এটাকে বলা হয় শীল। বলা হয় না পঞ্চশীল কি, এইটা হলো শীল, বৌদ্ধ দর্শনে পঞ্চশীল। তাহলে ১ আর ৭ নম্বরটা প্রজ্ঞা, আর হচ্ছে ৮ নম্বরটা তো সমাধি, বাকি ৫টা পড়লো সেগুলো হচ্ছে শীল। তাহলে এবার প্রশ্ন এরকম আসতে পারে, অষ্টাঙ্গিক মার্গকে কটা ভাগে ভাগ করা যেতে পারে? উত্তর ৩টে ভাগে, তাই না? উত্তর ৩টে ভাগে, কি কি? প্রজ্ঞা, শীল ও সমাধি। প্রজ্ঞা কি? ১ আর ৭। সমাধিটাও লাস্টে পড়েই রয়েছে দেখতে পাচ্ছ। মাঝের পার্টগুলো তাহলে কি? সেগুলো হলো শীল বা সদাচার। সদাচার করবে। যদিও প্রাচীন বৌদ্ধ দর্শনে ১০ প্রকার শীলের কথা আছে, তা আমাদের সিলেবাসে নেই, ঠিক আছে, আমাদের পাঠ্যই নয়। ওটা যারা গেট কোয়ালিফাই করে তাদের জন্য, মানে আমি যেমন গেট কোয়ালিফাই করেছিলাম তখন ওগুলো আমাকে পড়তে হয়েছিল, ওগুলো গেটের জন্য, এই ক্ষেত্রে কিন্তু নয়। ওকে, তোমাদেরকে ধন্যবাদ জানাই বাবা, অনেকক্ষণ ধৈর্য ধরে দেখেছো। তোমরা এইভাবে পড়াশোনা করতে থাকো, অবশ্যই তোমরা সফল হবে। এবং ইওর ফিলসফিকে ফলো করো, কারণ এখানে সঠিকটা দেওয়া আছে, অন্য জায়গায় বিভ্রান্ত করবার প্রচেষ্টা থাকে, এখানে সেটা থাকে না। এখানে যা আছে একদম পিওর আছে। ধন্যবাদ তোমাদেরকে এই ভিডিওটি দেখবার জন্য। আমি আশা রাখছি তুমি কৃপণ নও, সুতরাং একটা লাইক তুমি অবশ্যই করেছো। যদি নন সাবস্ক্রাইবার হও তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইবও করেছো, এটুকু আমি আশা রাখি। অবশ্যই ফলো করো, এবং বন্ধু এবং ছোট্ট ছোট যে সকল ভাই বোন আছে যারা সবে উঠতি বয়সে আর কি, অর্থাৎ যারা ভাবছে যে কি করব কি করব না এরকম একটা দোটানার মধ্যে রয়েছে, তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও, ঠিক আছে? কারণ
এটা হচ্ছে সঠিক প্ল্যাটফর্ম, যেখানে একটা গরিব বাড়ির ছেলে মেয়ের কথাও কিন্তু ভাবা হয়। ঠিক আছে, যেটা অন্য জায়গায় ভাবা হয় না, এটা কিন্তু ভাবা হয়। সবাই ভালো থেকো, আর ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।